চট্টগ্রামে হত্যার শিকার আইনজীবী সাইফুল ইসলাম আলিফের 2 দফা নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। প্রথমে আদালত প্রাঙ্গণে ও পরে জামিয়াতুল ফালাহ মসজিদে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নেন আইনজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার হাজার হাজার মানুষ। জামিয়াতুল ফালাহ মসজিদ মাঠে দ্বিতীয় জানাজায় অংশ নেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলমও। চট্টগ্রাম জামায়াতের আমির শাহজাহান চৌধুরী দ্বিতীয় জানাজা পড়ান। এর আগে চিন্ময় অনুসারীদের সংঘর্ষে আইনজীবী হত্যাকাণ্ডের ঘটনায় আদালত বর্জন করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন আইনজীবীরা। এ সময় হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেফতারের আওতায় আনার দাবি জানান তারা। এদিকে ইসকন নিষিদ্ধ চেয়ে এবং যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে চট্টগ্রাম এবং রংপুরে জরুরি অবস্থা জারির নির্দেশনা চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন এক আইনজীবী। গণমাধ্যমের রিপোর্ট তুলে ধরে বিচারপতি ফারা মাহবুব ও দেবাশিস রায়চৌধুরী বেঞ্চে আদেশ প্রার্থনা করেন আইনজীবী মনিরুজ্জামান। বিষয়টি স্পর্শকাতর হওয়ায় রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেলকে ডেকে পাঠান আদালত। অ্যাটর্নি জেনারেল বলেন, যে কেউ কোনো অ্যাঙ্গেল থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। সরকার জাতীয় ঐক্য গড়ে তুলে উদ্বেগজনক পরিস্থিতি মোকাবেলা করছে। ইসকন ও সাম্প্রতিক ইস্যুতে সরকারের পদক্ষেপ কালকের মধ্যে জানাতে বলেছেন হাইকোর্ট। ইসকনের ইস্যুটা এটা দুর্ভাগ্যজনক। যে আইনজীবী এটা এনেছেন তার হৃদয়ে যে রক্তক্ষরণ হচ্ছে, এই রক্তক্ষরণ বাংলাদেশের 18 কোটি মানুষের হৃদয়েই হচ্ছে। এই ঘটনা একটি ক্রিমিনাল অফেন্স। সরকার গুরুত্ব সহকারে এই ঘটনাটিকে দেখছেন এবং এইটার যথাযথ আইনি পদক্ষেপ সরকার নেবেন। এই সংগঠন রেজিস্টার্ড কিনা, এই সংগঠন নিষিদ্ধ হবে কিনা, এই সংগঠনের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে, এই সংগঠনের অস্তিত্ব কি, এই সবগুলো বিষয় সরকারের পলিসি ডিসিশন এবং সরকার এটা খোঁজ খবর নিয়ে যথাযথ আইনিভাবে এটাকে দেখবেন। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা নিয়ে কথা বলছেন আইনজীবী। সরাসরি যাচ্ছি হাইকোর্টে। ভাবে করেছেন, আদালত আমাদেরকে শুনেছেন। দুদকের পক্ষ থেকে আইনজীবী খুব ভেহেমেন্টলি অপোজ করেছেন এবং তাকে যথেষ্ট সুযোগ দেওয়া হয়েছে। তারপরেও আদালত বলেছেন যে আপিলটি আমি মানে লাইন বাই লাইন আমি এভিডেন্সগুলো পড়ে দেখেছি এবং আপনারা যে সাবমিশন দিয়েছেন এই সাবমিশনের আইনগত ভিত্তি রয়েছে, সেই জন্য আমি আপিলটি মঞ্জুর করলাম, অর্থাৎ অ্যালাউ করলাম। তো আমাদের এই মামলার মধ্যে সবচাইতে বড় ভূমিকা যিনি রেখেছেন, আমার ডান পাশে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আইন বিষয়ক সম্পাদক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব জনাব কায়সার কামাল। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম হাইকোর্টে। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা সুষ্ঠু বিচার দাবি করেছেন বিএনপি নেতারা। পাশাপাশি চিন্ময় কৃষ্ণ দাসকে নিয়ে ভারতের দেয়া বিবৃতির কঠোর সমালোচনা করেছেন তারা। সকালে শহীদ ডাক্তার মিলন দিবসে শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের তারা বলেন, 90-এর গণঅভ্যুত্থান থেকে শিক্ষা না নেয়ার কারণে 2024 সালে একই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিলন সমাধি। সকাল থেকেই নানা শ্রেণী পেশার মানুষ জড়ো হন সেখানে, আসেন রাজনৈতিক ব্যক্তিরাও। 27 নভেম্বর 1990 সালে এরশাদ বিরোধী আন্দোলন চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় গুলিবিদ্ধ হন ডাক্তার শামসুল আলম মিলন, যা পরবর্তীতে এরশাদ সরকারের পতনকে নিশ্চিত করে। শ্রদ্ধা জানাতে এসে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেন, 90-এর অভ্যুত্থান ও 24-এর বিপ্লবী শিখিয়েছে স্বৈরাচারের পতন হবেই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমাদেরকে সেইটাই শিখিয়েছে, 52-এর ভাষা আন্দোলন আমাদেরকে এটাই শিখিয়েছে, মিলনের আত্মত্যাগ এটাই আমাদেরকে শিখিয়েছে। তো কাজে এগুলি নিপাত যাবেই। তবে আমি আশা করব যে আর নতুন করে কোনো স্বৈরাচার মাথা উঁচু করে দাঁড়াবে না।
এর আগে সকালে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি নেতারাও। এ সময় তারা বলেন ৯০কে ভুলে যাওয়াতেই ৫ই আগস্টের জন্ম হয়েছে। এছাড়াও চট্টগ্রামে আইনজীবী হত্যার ঘটনা প্রসঙ্গে তারা বলেন অ্যাডভোকেট সাইফুল হত্যার সুষ্ঠু বিচার করতে হবে। পাশাপাশি এ বিষয়ে ভারতের বিবৃতির সমালোচনা করেন তারা। যারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র করছে, এটা দেখার বিষয় না এটা হিন্দু না মুসলমান না বৌদ্ধ না খ্রিস্টান, পাহাড়ের না জনগণের মানুষ। অ্যাডভোকেট সাইফুলকে হত্যার সাথে যারা জড়িত তাদেরকে ডেফিনেটলি সাজার আওতায় আনতে হবে, সুস্থ এবং তদন্ত করতে হবে, বিচার করতে হবে। এ সময় ডাক্তার মিলনের মা সেলিনা আক্তার আক্ষেপ করে বলেন ছেলের গণতন্ত্র পুনরুদ্ধারের স্বপ্ন এখনও স্বপ্নই রয়ে গেছে। সাখাওয়াত হোসেন শাহ, সময় সংবাদ, ঢাকা। বকেয়া বেতনের দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো ঢাকা ইপিজেডের একটি কারখানা শ্রমিকরা অবরোধ করেছেন নবীনগর চন্দ্রা মহাসড়ক। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা তাদের। বেতনের দাবিতে সকালে নবীনগর চন্দ্রা সড়কে অবস্থান নেন শ্রমিকরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কোনো শ্রমিককে পুরাতন ইপিজেডে প্রবেশ করতে দেওয়া হবে না বলেও ঘোষণা দেয় তারা। শ্রমিকদের দাবি 4 মাস আগে বন্ধ হওয়া লেলি ফ্যাশন লিমিটেডের প্রায় 7,500 শ্রমিকের পাওনা পরিশোধ না করা পর্যন্ত এই কর্মসূচি চলবে। ইপিজেডের ভেতর অন্য কারখানায় শ্রমিকদের প্রবেশ করতে দেয়নি আন্দোলনে থাকা শ্রমিকরা। এই মুহূর্তে সাভারের ইপিজেড এলাকার আছেন রিপোর্টার মোজাফফর হোসেন জয়। সরাসরি যাচ্ছি তার কাছে। আমি রয়েছি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল ডিইপিজেড। আপনারা জানেন যে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল ডিইপিজেড ভিতরে প্রায় 40-এরও অধিক কারখানা রয়েছে। এখানে একটি কারখানায় মূলত শ্রমিক বিক্ষোভের জের ধরে বন্ধ রয়েছে পুরো সমগ্র রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল। মূলত লেলি ফ্যাশন নামে একটি কারখানা বিগত 2020 সালে অর্থাৎ করোনাকালীন সময়ে কারখানাটি বন্ধ করে ঘোষণা করা হয়, শাটডাউন ঘোষণা করা হয়। এরপরে শ্রমিকদের বিভিন্ন দাবি দেওয়া, অর্থাৎ শ্রমিকদের যে নানা ধরনের দাবি দেওয়া থাকে কারখানাটি বন্ধ হয়ে যাওয়ার পর, সেই দাবি দেওয়া নিয়ে কিন্তু একাধিকবার তারা কিন্তু ব্যবসা কর্তৃপক্ষের সাথে আলোচনায় বসেছে। এর কোনো সুরাহা না হয় কিন্তু বর্তমানে কিন্তু গতকাল থেকে অর্থাৎ আজকে প্রায় 24 ঘন্টা পেরিয়ে প্রায় 27 থেকে 28 ঘন্টা অতিবাহিত হয়ে যাচ্ছে। নবীনগর চন্দ্রা মহাসড়ক যেমনি অবরোধ রয়েছে, তেমনি কিন্তু আজ সকালে এসে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল ইপিজেডের যে পুরাতন জোন রয়েছে সেখানের মূল ফটকে শ্রমিকরা তালা ঝুলিয়ে দেয়। এরপর থেকেই মূলত পুরো রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের অভ্যন্তরে যে ব্যাংক রয়েছে এবং অফিস আদালত রয়েছে, ব্যবসা অফিস রয়েছে এবং প্রায় 40-এরও অধিক কারখানা রয়েছে, সেই কারখানার শ্রমিকরা অভ্যন্তরে প্রবেশ করতে পারেনি। ফলে সেখানেও আপনার কার্যক্রম বন্ধ রয়েছে বলে আমরা জানতে পেরেছি। শ্রমিকরা জানিয়েছে যে মূলত প্রায় 4 বছর পেরিয়ে গেলেও তাদের যে দাবি দাওয়াগুলো ছিল, কারখানা বন্ধ হয়ে গিয়েছে, মালিক পক্ষ কারখানা বিক্রি করে দিয়েছে। মূলত এই যে ইপিজেডের অভ্যন্তরে যে কারখানাটি রয়েছে লেলি ফ্যাশন লিমিটেড নামে কারখানাটি, সেই কারখানাটিতে প্রায় 7,500 শ্রমিক কাজ করত এবং এর ফলে কিন্তু তারা দীর্ঘদিন ধরে কিন্তু কোনো ধরনের সুবিধা পায়নি এবং তাদের যে বেনিফিশিয়ারি যে সুবিধা পাওয়ার কথা, অর্থাৎ চাকরি চলে গেলে অথবা কারখানা কর্তৃপক্ষ কারখানা শাটডাউন ঘোষণা করলে তাদের যে বেনিফিট দরকার সেই বেনিফিটটি বুঝিয়ে দেয়নি। বারবার কিন্তু প্রতিশ্রুতির কথা আসছে যে শ্রমিকদেরকে বারবার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ব্যবসা কর্তৃপক্ষের কাছ থেকে, কিন্তু তারা সেই ধরনের আশ্বাস এখনো পর্যন্ত পাননি। বিদায় আজকে ইপিজেডের মূল ফটকে তালা ঝুলিয়ে দিয়ে কারখানার বন্ধ, সকল কারখানার শ্রমিকদের প্রবেশ করতে দেওয়া হয়নি। তো মূলত ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ ইপিজেড এর মূল ফটক থেকে আমার কাছে এই ছিল শ্রমিক আন্দোলনের সর্বশেষ তথ্য। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সাভারে। চলতি বছরে তৃতীয় প্রান্তিকে লোকসানে পুঁজিবাজারে তালিকাভুক্ত 9টি ব্যাংক খাতে বিনিয়োগ নিরাপদ মনে করলেও শেয়ার কিনে ক্ষতির মুখে পড়েছেন অনেকে। পুঁজির যোগান দেয়া প্রতিষ্ঠান আইসিবি চেয়ারম্যান বলছেন গত 1.5 দশকে ব্যাংক খাতে সীমাহীন দুর্নীতি এর প্রধান কারণ। আর নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি বলছে সুশাসনের অভাবই পুঁজিহীন করছে বিনিয়োগকারীদের। বিস্তারিত মহির মারুফের প্রতিবেদনে। তারল্য সংকটে গ্রাহকরা যে কেবল নগদ উত্তোলনের ক্ষেত্রেই ভোগান্তির শিকার হচ্ছে তা নয়, পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকগুলোর শেয়ার কিনছেন যারা, অনেকদিন ধরেই লোকসানি হিসাবের চাপে ভালো নেই তারাও। চলতি বছরের জুলাই সেপ্টেম্বরের প্রতিবেদন বলছে দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত 36টি ব্যাংকের মধ্যে লোকসানে পড়েছে 9টি ব্যাংক।
বিশ্বজুড়ে ব্যাংকের শেয়ারের প্রতি আগ্রহ থাকলেও ঢাকার পুঁজিবাজারে অনেক ব্যাংকেরই শেয়ারের দর ফেস ভ্যালুর নিচে। এই যেমন খেলাপি ঋণে জর্জরিত ন্যাশনাল ব্যাংকের প্রতিটি শেয়ারের দাম জানুয়ারি মাসে 8 টাকার বেশি থাকলেও অক্টোবরে নেমেছে 5.5 টাকায়। এরা নিজেদের লোক দিয়া বোর্ড সাজাইছে, বোর্ড অফ ডাইরেক্টরস, আবার ফিক্টিসাস কোম্পানি গঠন করছে পিস অনুযায়ী। ওই বোর্ডের মাধ্যমে কায়দা করি ঋণ নিচ্ছে সমানে, যে ঋণ কখনো আর ফেরত আসে নাই। তো ডিপোজিটার্স মানি তারা যদি সাইনবোর্ড একটা টাঙ্গিয়ে বোর্ডটাকে ব্যবহার করে কোম্পানিগুলো ফেক ব্যবসার নামে টাকা পয়সা নিয়ে যায়, এটা তো হচ্ছে লুণ্ঠন চা আর কি। এদিকে লাভে থাকা শরিয়া ভিত্তিক এক্সিম ব্যাংকও গেল প্রান্তিকে শেয়ার প্রতি লোকসান দিয়েছে 3 টাকা 91 পয়সা। আর এস আলম গ্রুপ সংশ্লিষ্ট ইসলামী ইউনিয়ন, সোশ্যাল ইসলামী এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকেরও লোকসানের ধারা অব্যাহত আছে। লোকসানের তালিকায় নতুন করে যোগ হয়েছে ব্যাংক এশিয়া এবং আল আরাফা ইসলামী ব্যাংক। আগে আমরা কখনো বলি নাই এটা ভালো ব্যাংক, ওটা খারাপ ব্যাংক। ব্যাংক ইজ ওকে, সেফ, এভরিওয়ান ফেল্ট সেফ উইথ দ্য ডিপোজিটস। এখন আর সেফ অনুভব করে না। খোদ পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি বলছে, খেলাপি ঋণ ও কারসাজিকারীরা যতদিন ধরাছোঁয়ার বাইরে থাকবে ততদিন অন্য কোনো উদ্যোগী স্বস্তি দিতে পারবে না বিনিয়োগকারীদের। আইনের শাসন যত বেশি পরিপালিত হবে, আমরা মনে করি তত বেশি বিভিন্ন প্রতিষ্ঠানে গভর্নেন্স অনেক বেশি এনশিওর হবে। আমরা মনে করি যে এর মাধ্যমে পুঁজিবাজারের স্বচ্ছতা, জবাবদিহিতা এবং প্রাতিষ্ঠানিক সুশাসন অনেক বেশি নিশ্চিত হওয়ার সুযোগ সৃষ্টি হবে এবং তার মাধ্যমে আগামীতে আমরা একটা স্বচ্ছ পুঁজিবাজার দেখতে পারব বলে আমাদের প্রত্যাশা। পুঁজিবাজারে ব্যাংক খাতকে চাঙ্গা করতে বিদেশি ব্যাংক তালিকাভুক্তর উপর জোর দিচ্ছেন বাজার সংশ্লিষ্টরা। মহির মারুফ, সময় সংবাদ, ঢাকা। কেমন আছে ধলেশ্বরী? এবছর পানিতে দূষণের মাত্রাই বা কত? এ প্রশ্নের উত্তর জানতে পরিবেশ অধিদপ্তরের বিভিন্ন বিভাগে যোগাযোগ করেও মেলেনি তথ্য। জানানো হয়, তথ্য নিতে গুনতে হবে 8 থেকে 18 হাজার টাকা। বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বায়নের এই যুগে তথ্য বিভ্রাট করে সহজ একটি বিষয়কে কঠিন করে তুলেছে অধিদপ্তর। আমরা একটা রিপোর্ট খুঁজছি, পরিবেশ অধিদপ্তরের এ দরজা থেকে ও দরজা। কিসের রিপোর্ট সেটা আগে বলা জরুরি। তার জন্য যেতে হবে সাভারের হেমায়েতপুরে। হরিণ ধরার এই গ্রামে একসময় ছিল জেলেদের তুমুল দাপট। তবে 2017-তে চামড়া শিল্প এখানে স্থানান্তরিত হওয়ার পর কমে গেছে সেই জৌলুস। দূষণে নিমজ্জিত ধলেশ্বরী থেকে কালীগঙ্গা। কমে যাবো না, তখন আর এই মাছ খাওয়ার দোকান নাই। যেমন কেরোসিনের গন্ধ হইতেছে মাছটার তেনে, ওইটা ফাঁক করলে তরকারি শুধু ঢালাই জল। এবছরে দূষণের পরিমাণ কত তা জানতেই শিল্পনগরীর দায়িত্বশীলদের কাছে ফোন দেই আমরা। পানির মান কত আছে এটা নিয়ে কোনো তথ্য কি আছে? না, এটা আমাদের কাছে নাই, এটা পরিবেশের কাছে আছে। 2024 সালের নদীর পানির সবশেষ মান জানতে এবার পরিবেশ অধিদপ্তরের ওয়েবসাইটে চোখ সময় সংবাদের। তবে এখানেও সবই প্রায় পুরনো। অনেকক্ষণ খোঁজার পরেও ধলেশ্বরী নিয়ে কোনো তথ্য পেলাম না ওয়েবসাইটে। তাই এবার সশরীরে যেতে চাই পরিবেশ অধিদপ্তরে। অধিদপ্তরে গিয়ে আরেক গোলক ধাঁধায় আমরা। দায়িত্বপ্রাপ্ত তথ্য কর্মকর্তাকে ফোন দিলে তিনি পাঠালেন অধিদপ্তরের গবেষণাগারে। বিভাগের প্রধান তখনও অনুপস্থিত। সেখান থেকে পাঠানো হলো সিনিয়র কেমিস্টের কাছে। তবে তিনিও পানির মান জানাতে সম্মত হলেন না। এবার আমাদের তারা পাঠালেন প্রাকৃতিক সম্পদ শাখায়। সেখানে যেতেই কর্মকর্তারা পড়লেন আকাশ থেকে। জানালেন এমন কোনো তথ্যই নেই তাদের কাছে। আবারও ঘুরে আমাদের গন্তব্য গবেষণাগার। সেখানে এবার হুকুম হলো অপেক্ষার। 4 ঘন্টা অপেক্ষার পর আমরা আবার গবেষণাগারে। ততক্ষণে এসেছেন গবেষণাগারের প্রধান। এবার আবার নতুন চমক, তার কাছেও আমাদের প্রশ্নের কোনো উত্তর নেই। তবে সংশ্লিষ্ট একজনকে ফোন দিয়ে জানালেন, নদীর পানির মান সম্পর্কে তথ্য নিতে লাগবে 8 থেকে 18 হাজার টাকা। সকাল 10টা থেকে ঘুরে এখন ঘড়িতে সময় বিকেল 4টা। পুরো একদিন ঘুরেও ধলেশ্বরী নদীর পানির মান কেমন সেটা আমরা জানতে পারিনি। সরকারি নথি নিয়ে গোপনীয়তা থাকবেই। তবে
একটি নদীর পানির মান কেমন আছে সেটা নিয়ে এতটা রাগঢাক কিসের? পুরাটাই তো জনগণের। তবে অধিদপ্তরের এই সাবেক কর্মকর্তার মত, জনগণের জন্য এসব তথ্য করে দেওয়া উচিত উন্মুক্ত। এই ডেটা সংগ্রহের লাভটা কি, আর এই সংগ্রহ করছেন কার টাকা দিয়ে, কার স্বার্থে এগুলি আপনারা জমা রাখবেন? এই তথ্য তো কোনো জাতীয় নিরাপত্তা জনিত শঙ্কা তৈরি করবে এরকম কোনো তথ্য না। সনাতনী পদ্ধতি নয়, ওয়েবসাইটের মাধ্যমে মানুষের কাছে এসব তথ্য পৌঁছে দেয়া এখন সময়ের দাবি বলেও মত বিশেষজ্ঞের। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় বেগম জিয়া সহ সব আসামিকে খালাস দিল হাইকোর্ট। বড়পুকুরিয়া দুর্নীতি মামলায় খালাস সাবেক প্রধানমন্ত্রী। আইনজীবী আলিফে জানা যায় মানুষের ঢল, হত্যার প্রতিবাদে উত্তপ্ত চট্টগ্রাম। আদালত বর্জন করে সহকর্মীদের বিক্ষোভ, সুষ্ঠু বিচার দাবি বিএনপি নেতাদের। ইসকন নিষিদ্ধ চেয়ে হাইকোর্টে আইনজীবীর আবেদন, রাষ্ট্রপক্ষের মতামত চাইলেন আদালত। কালকের মধ্যে সরকারকে পদক্ষেপ জানানোর নির্দেশ। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।